নিব, তারপরে অনুশীলনের অঙ্কগুলো করব এক একটা করে। আমরা প্রথমে দেখি যে বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা হলো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবই বাস্তব সংখ্যা। ইংরেজিতে একে রিয়েল নাম্বার বলা হয়। অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যারেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। আপনি দুইটার যে কোনো একটা দিলেই হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, যেমন এক্সাম্পল 1, 0, 2/5 √2, 5 ইটিসি, এগুলো হলো সবগুলোই কি বাস্তব সংখ্যা। অথবা -3, -4, -5 এগুলো বাস্তব সংখ্যা। তারপরে দেখি এর বিপরীতে আর এক ধরনের সংখ্যা আছে যাদেরকে বলা হয় অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাও আছে, অবাস্তব সংখ্যাও আছে। এখন আমরা মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে শূন্য দিয়ে ভাগ করা ছাড়া প্রকাশ করা যায়, যেমন 2/3, 5/4। এগুলো হলো কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দশমিক আকারেও প্রকাশ করা যায় এবং তা হয় অসীম ঘর দশমিক, যেমন 1.29, 5.6987, 8.97987, অর্থাৎ পৌনঃপুনিক অর্থাৎ দশমিক, যেমন 1.6363636363, এটা একটা পৌনঃপুনিক সংখ্যা, যেমন 4.69696969 ইত্যাদি। এটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা বা মূলদ সংখ্যা। তারপরে আমরা দেখি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না তাদেরকে বলে পূর্ণ সংখ্যা, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো সবগুলোই কি পূর্ণ সংখ্যাটার কোনো ভগ্নাংশ নেই। পূর্ণ সংখ্যার সংখ্যা অসীম, অর্থাৎ এই যে -3, -4, -5, -6 এরকম অসীম, মানে শেষ নেই, অনেক আছে। আবার যেমন 1, 2, 3 ... এরকম 4, 5, 6, 7, 8, 9, 10 অভাব নেই, মানে আরো অনেক আছে। তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা। তারপরে আমরা দেখব ভগ্নাংশ। দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। ধরি a ও b দুইটি পূর্ণ সংখ্যা, তাহলে a/b কে বলা হয় ভগ্নাংশ। তাহলে আমরা পূর্ণ সংখ্যা বুঝলাম, ভগ্নাংশ বুঝলাম। এক্সাম্পল হিসেবে 1/2, 2/3, 4/3, 5/4 ইটিসি, এগুলো হলো কি ভগ্নাংশের উদাহরণ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি? শূন্যের চেয়ে বড় সংখ্যাকে বলে ধনাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্য থেকে বড় যে সকল সংখ্যাগুলো হচ্ছে এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 এমন করে 100, 200, 300 যা আছে, শূন্য থেকে বড় যত প্রকার সংখ্যা আছে সবগুলোই হলো কি ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। শূন্যের চেয়ে ছোট সংখ্যাকে বলে ঋণাত্মক সংখ্যা, যেমন -1, -2, -3, -4, -100, -200 এইভাবে যাই হয় এগুলো হলো ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ মাইনাস থাকলে এটা ঋণাত্মক সংখ্যা, আর প্লাস মানে মাইনাস না থাকলে এটা ধনাত্মক সংখ্যা। তারপরে আমরা দেখি সংখ্যা রেখা শূন্যের বাম দিকের সকল সংখ্যা ঋণাত্মক একটি জটিল সংখ্যা। তারপরে ঋণাত্মক সংখ্যাকে বর্গমূল করলে জটিল সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ ঋণাত্মক যত সংখ্যাই আছে এটা যদি আপনি বর্গমূল করলেন এটা একটা জটিল সংখ্যা পাওয়া যায়। এটা মাঝে মাঝে নবম থেকে আসে। ঋণাত্মক সংখ্যাকে বর্গমূল করলে জটিল সংখ্যা পাওয়া যায়। তারপরে আমরা দেখি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বাস্তবে যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা মানে যে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। আমরা যে সকল সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট হলো 25টি। তারপর আমরা দেখি এগুলো হলো 2, 3, 5, 7, 11, 13। এগুলো প্রত্যেকটাকে 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। এগুলো সবগুলোই হলো মৌলিক সংখ্যা। অর্থাৎ যে কথাটা বলা হয়েছে এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, যেমন 2 এবং 2 দ্বারা, 3 এর 3, 1 এবং 3 দ্বারা, 5 এর
1 এবং 5 দ্বারা, এগুলো আর কি। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো চিনলাম, মোট হলো 25টি। তারপরে আমরা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হলো কি? যৌগিক সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক সমূহের মধ্যে 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য 1 বা একাধিক সংখ্যা থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন যদি আমরা 9 সংখ্যাটিকে মৌলিক না কি যৌগিক তা যদি আলোচনা করতে যাই, তবে দেখবেন 9 এর গুণনীয়কের মধ্যে 1 এবং 9 ছাড়া আরো সংখ্যা বিদ্যমান। যেমন 3 এবং 3 আছে, যেমন 9 একে 9, 3 3 9, এটাও আছে। তাইলে এটা একটি যৌগিক সংখ্যা, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি এর থেকে বেশি কোনো সংখ্যা থাকে তাহলে এটা হলো যৌগিক সংখ্যা। আর যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এটা হলো মৌলিক সংখ্যা। তারপরে আমরা 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলো হলো 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 96, ডট এগুলো অভাব নেই। তারপর আমরা 1 থেকে 100 পর্যন্ত একটা উদাহরণ হিসেবে দিয়ে দিলাম আপনারা বোঝার জন্য। যেমন 81, 82, 84, 85, 86, 87, 88, 90, 91, 92, 93, 94, 95, 96, তারপরে ধরেন 98, 99, 100, এটি সবই যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা অনেক। তারপর আমরা দেখি সাধারণ ভগ্নাংশ। কোনো বস্তুকে নির্দিষ্ট ভাগে বিভক্ত করে তাকে হর দ্বারা এবং নির্দিষ্ট অংশ হতে গৃহীত অংশকে লব দ্বারা চিহ্নিত করে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। যেমন প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তা প্রকৃত ভগ্নাংশ। যেমন নিচের এইটা হলো 23 হলো হর আর উপরের 5 হলো লব। তাহলে দেখেন লব ছোট আর হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। দেখেন উপরে আছে 4, নিচে আছে 17, তাহলে উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে এটা কি হলো প্রকৃত ভগ্নাংশ। উপরটা 2, নিচেরটা আছে 3, অর্থাৎ নিচেরটা বড় উপরেরটা ছোট, অর্থাৎ হর বড় লব ছোট, তাহলে হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা তারপর দেখি অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এটাতে দেখেন উল্টাইলি এটা হয়ে যায় 5, উপরে আছে 23, নিচে আছে 5, এটা অপ্রকৃত। উপরে আছে 17, নিচে আছে 4, এটা অপ্রকৃত। উপরে আছে 3, নিচে আছে 2, অর্থাৎ লব বড় হর ছোট, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে এবার দেখেন আমরা মোটামুটি সংখ্যাগুলো জানলাম। তারপরে কোনটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বাস্তব সংখ্যা, এগুলো জানলাম। তারপর আমরা অনুশীলনের কিছু অঙ্ক করি, তারপর আমরা বুঝতে পারবো যে আসলে এই অঙ্কগুলো কিরকম। যেমন 1 নাম্বার অঙ্ক, যেমন আছে প্রমাণ করো যে ক নাম্বারে দেওয়া আছে √5, খ নাম্বারে আছে √7, গ নাম্বারে আছে √10, প্রত্যেকই অমূলক সংখ্যা। অর্থাৎ √5 অমূলক সংখ্যা, √7 অমূলক সংখ্যা, √10 অমূলক সংখ্যা, এবং √2 অমূলক সংখ্যা, এগুলো আছে। যেহেতু অনুশীলনীতে দেওয়া আছে ক, খ, গ, তাই আমরা এখান থেকে একটা করে করি। প্রমাণ করতে √5 অমূলক সংখ্যা, এটা আমরা প্রমাণ করব যে এটা একটা অমূলক সংখ্যা। ধরেন আমরা 2 এর স্কোয়ার করলাম, যদি আমরা 2 এর স্কোয়ার করি তাহলে কি হয়, 2 × 4 হয়। যদি আমরা 3 এর স্কোয়ার করি, 3 3 কত হয়, 9 হয়। তাহলে 2 এবং 3 এর স্কোয়ার করছি, তাহলে 2 × 4, 3 এর স্কোয়ার করলে 3 3 9, এবং যদি √5 এর স্কোয়ার করি তাহলে এটা স্কোয়ার বাদ থাকে 5। তখন দেখেন এই যে স্কোয়ার করে 4 পেলাম আর স্কোয়ার করে 9 পেলাম, এই 4 আর 9 এর মাঝখানে কিন্তু এই 5 আছে নাকি, এই 5 এর মাঝখানে আছে। তাহলে আমরা 2 এবং 3 এর মাঝখানে এটা পাইতেছি 5। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 4, এই যে 4, এই 5টাই ঠিক মাঝখানে, অর্থাৎ 4 এর থেকে 5 বড় আর এই 9 এর থেকে 5 ছোট। তাহলে আমরা বলতে পারি না এই যে এই অনুযায়ী এই যে 2 তার থেকে হলো √5 একটু বড়, তারপর হলো 3 থেকে √5 ছোট, এটাই বলার জন্য আমরা এটা লিখছি। তারপরে সুতরাং √5 2 অপেক্ষা বড়, তাহলে √5 2 অপেক্ষা কি বড়, কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। তাহলে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট, তাহলে মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। 2 আর 3 এর মাঝখানে যেহেতু পূর্ণ সংখ্যা নাই, তাহলে √5 পূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে কি সংখ্যা হতে পারে, অমূলক সংখ্যা। অতএব √5 অমূলক সংখ্যা। এখন যদি √5 অমূলক সংখ্যা হলে আমরা ধরি √5 = p/q,
যদি আমরা √5 মূল সংখ্যা হলে আমরা এটার প্রমাণ করছি √5 পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা √5 এর মূল সংখ্যা ধরিয়া দেখি করি আর কি, যে জানি যে আমরা অমূল সংখ্যা, তারপরে এখন মূল সংখ্যা ধরিয়া এটারে প্রমাণ করব। তাহলে আমরা √5 সমান p/q ধরলাম, এবার দুইটার দুই পাশে স্কোয়ার করি। এখন স্কোয়ার করলে মানে বর্গ করলাম আর কি দুই সাইডে। এবার এই রুটের স্কোয়ারে কাটা গেলে থাকে 5, আর এই p/q যদি আমরা স্কোয়ার করি তাহলে p²/q²। অতএব এই আরেক লাইন আমরা পাশে করলাম, অর্থাৎ এই সমীকরণটাকে উভয় পক্ষকে কিউ দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিই। যদি কিউ দ্বারা গুণ করি তাহলে এই 5 এর যদি কিউ দিয়ে গুণ করি তাহলে 5q, আর এটা যদি গুণ করি তাহলে p²/q²। এখন আমরা এই 5q/p²/q এই সংখ্যাটা কাটাকাটি করলে কিউ আর কিউ এ কাটার উপরে থাকে p², নিচে থাকে q, অর্থাৎ 5q। p²/q থাকে, এই দেখেন এই যে এই কিউ এ কাটাকাটি করছে, উপরে থাকে p², আর এখানে কিউ আর নিচে থাকে খালি একটা q। এখানে 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কারণ 5q আমরা বুঝতে পারছি যেটা কি একটা পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। p²/q কি পূর্ণ সংখ্যা? অবশ্যই না, পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক। অতএব p²/q 5q এর মান সমান হতে পারে না। সুতরাং √5 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। তাই অতএব √5 অমূল সংখ্যা প্রমাণিত। আমরা এরপরে তা দেখি, প্রমাণ করো যে √7 অমূল সংখ্যা। ঠিক আগেরটার মতো হুবহু, যেমন প্রমাণ করো যে √7 অমূল সংখ্যা প্রমাণ, যেমন আমরা 2 এর স্কোয়ার করলাম, 2 দ্বিগুণা কত হয় 4, 3 এর স্কোয়ার করছি, 3 3 কত হয় 9। এবার √7 এর স্কোয়ার করছি, √এর স্কোয়ারে কাটা গেলে 7। এখন দেখেন এই যে 4 আর 9 এর মাঝখানে কিন্তু 7 আছে, অর্থাৎ 2 এবং 3 এর মাঝখানে √7 হয়। তাহলে আমরা দেখি এই √4 এর থেকে বড় হইলে √7 এবং 9 এর থেকে কি ছোট, তাহলে মাঝখানে এটা আছে, অর্থাৎ এই 2 এবং 3 এর মাঝখানে হলো √7। সেহেতু আমরা লিখতে পারি √2 গ্রেটার দেন √7 গ্রেটার দেন 3। তাহলে আমরা বুঝতে পারি 2 এর থেকে বড় হইতেছে √7 আর 3 এর থেকে ছোট হইতেছে √7, অর্থাৎ 2 আর 3 এর মাঝখানে কি পূর্ণ সংখ্যা আছে? নাই। তাহলে √7 কি সংখ্যা? অমূল সংখ্যা। সুতরাং √7 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। অতএব √7 পূর্ণ সংখ্যা নয়। অতএব √7 পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি অমূল সংখ্যা। তাহলে আমরা যদি ধরি √7 মূল সংখ্যা হলে, যদি এটাতে আমরা মূল সংখ্যা ধরলে তাহলে √7 সমান p/q। ঠিক উভয় পক্ষে আমরা বর্গ করলাম, কারণ বর্গ করলে রুটের স্কোয়ারে কাটা গেলে থাকে কি 7, আর এখানে p²/q² থাকে। অতএব এবার কিউ দ্বারা উভয় পক্ষকে গুণ করি, গুণ করলে 7q, আর এই যে p²/q/q², কারণ এই কিউ আর q² কাটা গেলে থাকে কিউ, নিচে থাকে কি 7q, আর উপরে p² নিচে থাকে কিউ, অর্থাৎ এই লাইনের পরে এই লাইনটা কি। এখানে 7q স্পষ্টত পূর্ণ সংখ্যা, জানি যে 7 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক। অতএব p²/q 7 এর মান সমান হতে পারে না। সুতরাং 7 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। অতএব √7 অমূল সংখ্যা প্রমাণিত। ঠিক প্রমাণ করো যে √10 অমূল সংখ্যা। এটাও একদম হুবহু সেম, অর্থাৎ আমরা 3 এর স্কোয়ার করলাম, 3 3 আর 9, 4 এর স্কোয়ার করলাম, 4 4 16, এবং 10 এর স্কোয়ার করলাম, √এর স্কোয়ার বাদ করে থাকে 10। এখন 3 3 আর 9 আর 4 4 আর 16, 3 এবং 4 এর মাঝখানে কোনো সংখ্যা নেই, তাহলে মাঝখানে আছে ধরুন। এবার একটু বুঝি, এটা যদি স্কোয়ার করি 9 হয়, আর এটা স্কোয়ার করলে 16 হয়, 3 এর পরে 4 সংখ্যা, অর্থাৎ 3 এবং 4 এর মাঝখানে পড়ে √10। তাহলে আমরা লিখতে পারি 9 এর থেকে √10 বড়,
আর 10 থেকে 16 হলো কি বড়, অর্থাৎ 16 থেকে ছোট এবং এই 10 হলো কি 16 থেকে ছোট আর 9 থেকে বড়। অতএব আমরা লিখতে পারি 3 √10 এবং 4, অর্থাৎ 3 এবং 4 এর মাঝখানে এই √10 অবস্থান করছে। অতএব 3 এবং 4 এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে √10 কি অমূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যা নেই। সুতরাং √10 3 অপেক্ষা বড় কিন্তু 4 অপেক্ষা ছোট সংখ্যা। অতএব √10 পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ পূর্ণ সংখ্যা না কেমন আমরা বুঝলাম, 3 এবং 4 এর মাঝখানে কি কোনো সংখ্যা আছে? 3, 4, 5, অর্থাৎ 3 এবং 4 এর মাঝখানে যদি সংখ্যা নেই তাহলে √10 এটা কি পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভাঙ্গারি সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যা। তারপরে √10 অমূলদ সংখ্যা হলে, এখন এটা যেহেতু পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা √10 মূলদ সংখ্যা হলে আমরা দেখি যে √10টা কি দাঁড়ায়, ধরি √10 সমান p/q। অতএব উভয় পক্ষের আমরা স্কোয়ার করলাম, অর্থাৎ বর্গ করে দিলাম। √এর স্কোয়ার কাটা 10 আর এই যে p²/q²। অতএব লিখতে পারি আমরা এই যে উভয় পক্ষের যেহেতু q দ্বারা গুণ করলাম, এটাতে উভয় পক্ষের q দ্বারা গুণ করছি, তো q দ্বারা যদি 10 এর গুণ করি 10q আর এই p²q আর নিচে q², অর্থাৎ q আর q কাটা গেলে উপরে থাকে p², নিচে থাকে q। আর এই যে এখানে 10q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক। অতএব p²/q এবং 10q এর মান সমান হতে পারে না। সুতরাং √10 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। অতএব √10 অমূলদ সংখ্যা প্রমাণিত।